একবার কানাল্লাহকে অনুরোধ করবো যে আপনার নিজের বাড়িতে গিয়ে এটা জিজ্ঞেস করবেন। এরপর তৃণমূলকে কেমন ছোটাবে দেখবেন। যা করেছে যে ক্ষমতার দম্ভের নিয়ন্ত্রণ করুন। বুদ্ধবাবু একসময় এই ক্ষমতার দম্ভ দেখিয়ে হাওয়া হয়ে গেছিলেন, আপনারাও এবারে হবেন। ওই রাষ্ট্রপতি শাসন হলে দায় তৃণমূলের উপর বর্তাবে। যে ডুবে মারা উচিত রাজ্য সরকার লজ্জায়। দাদা, এসআইআর প্রক্রিয়ায় আরো 6 লক্ষের বেশি নাম এখনো অবৈধের লিস্টে দেখা যাচ্ছে, কি বলবেন? 6 লক্ষ নয়, এটা 36 লক্ষ পেরোবে। অপেক্ষা করুন। এসআইআর আপনাকে বুঝতে হবে, এখন লিস্ট নমিনেশনের আগের দিন পর্যন্ত বেরোবে এবং সেটা সুপ্রিম কোর্টের হচ্ছে নজরদারিতে, কলকাতা হাইকোর্টের নজরদারিতে। আপনাদের সমস্ত রকমের তৃণমূলের ছক্কা পাঞ্জাবের জাজড হবে, তাহলে আমাদের কোনো দোষ নেই। এবার যা হবে সব কোর্টে গিয়ে বলবেন। এই জন্যই কি শাসক দল ভয় পাচ্ছিল এসআইআর খুব আটকাতে ভয় পেয়ে চাইছিল? গেছে, খুব ভয় পেয়ে গেছে। এই জন্যই ও শাসক দল আটকাতে চায়, কারণ ওরা জানে যে এই পার্সেন্টেজ অফ হচ্ছে জালিগিরি যদি ওরা আটকে দিতে পারে, তাহলে এরা অনেক দূর পর্যন্ত দৌড়ে যেতে পারবে। সেই জন্য যাতে কোনোভাবে প্রকাশ্যে না আসে, যাতে জালি ভোটার না কাটে, মৃত ভোটারদের ভোটে এরা জেতা যায়, সেই সব ছকে ছিল। শেষ পর্যন্ত চেষ্টা করেছে এসআইআর আটকাতে, এখন বুঝেছে মেজরিটিতে আসবে না, তো সরকার গিয়েছে। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে জুডিশিয়ারি অফিসাররা এবার থেকে শুনানি করবে, এই বিষয়ে কি বলবেন? এই যে ডুবে মারা উচিত রাজ্য সরকার লজ্জায়। এবং যেদিকে নিয়ে যাচ্ছে, এটা যদি বাড়াতে থাকে, আগামী দিনে নির্দিষ্ট সময় নির্বাচন যদি পিছিয়ে যায়, তার দায় তৃণমূলের উপর বর্তাবে। ওই রাষ্ট্রপতি শাসন হলে দায় তৃণমূলের উপর বর্তাবে, বুঝবে ঠেলা। সুপ্রিম কোর্ট বলছে যে আমরা ভেবেছিলাম রাজ্য সহযোগিতা করবে, সেখানে আমরা আশা হতো। এটা রাজ্যের জন্য তো লজ্জা। লজ্জা, পুরো লজ্জা। এরা সহযোগিতা অসহযোগিতা বিরোধিতা এবং সরাসরি সরকারের বিরুদ্ধে, মানে প্রশাসনের বিরুদ্ধে, সাংবিধানিক পোস্টের বিরুদ্ধে, সাংবিধানিক সংস্থা ইলেকশন কমিশনের বিরুদ্ধে এরা যুদ্ধ ঘোষণা করে দিয়েছে। ভারতের যে কোনো এজেন্সি এখানে অ্যাক্টিভ হলে এরা তার বিরুদ্ধে অপারেট করে। ভয়ঙ্কর অবস্থা। এই যে 3জন মাইক্রো অবজারভারকে সাসপেন্ড করা হয়েছে, 7জন ইয়ারোকে এফআইআর দায়ের করা হয়েছে তাদের নামে, মমতা ব্যানার্জি বলছেন যাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে তাদের পাশে আছে সরকার, ওরা ডিমোশন দিলে আমরা প্রমোশন চিরকাল দেব। চিরকাল চিরকাল চোরেদের পাশে এই সরকার আছে, এ নিয়ে কি বিতর্কের জায়গা আছে? যাদের চাকরি চলে গেল তাদের চোরেদের বিরুদ্ধে আছে, যারা হচ্ছে রেশন চুরি করলো তাদের সাথে সরকার আছে, যারা মানুষের ভবিষ্যৎ চুরি করেছে তাদের সাথে সরকার আছে। এরা চোরেদের সরকার, চোরেদের সাথে আছে। মানে এটা স্পষ্ট হয়ে যাচ্ছে মানে ওনার বার্তা থেকে যে দুর্নীতি করব, আমরা চুরি করব, অন্যায় করব, তাতে সরকার আমাদের পাশে থাকবে। হ্যাঁ, চোরেরা কনফিডেন্ট। এই সরকার যদি জিতে আসে তাহলে চোরেদের মানে পোয়া বারো, বললে এবারে আর কি চুরি করেছি, দেখবেন আগামীবার কি করি, এই আশায় আছে। অন্যদিকে দেখা যাচ্ছে যে ভোটের আগেই 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে চাইছে সরকার, মানে সহায়ের মন্ত্রক। এই বিষয়ে কি আমার বলবেন? মনে হয় কম আছে, কম, এটাও কম, সংখ্যা বাড়াতে হবে। এই রাজ্যের কোনো পুলিশি ব্যবস্থা নির্বাচন কেন্দ্রের 100 কিলোমিটার মধ্যে রাখা উচিত, কোনো পুলিশি কোনো প্রশাসনিক ব্যবস্থা। কালকেও আমি দেখলাম একটা টিভি শোতে গিয়ে, সে বেটার ছেলে নাকি হচ্ছে বিএলও, সরাসরি তৃণমূলের এজেন্ট, তৃণমূলের হয়ে পোস্ট করে আজকের ডেটে। তো বুঝুন কারা বিএলও হিসেবে কাজ করেছে, কারা অপারেট করেছে। ভয়ঙ্কর অবস্থা। যেভাবে দেখা যাচ্ছে যে তৃণমূল স্তরে যে কর্মীরা রয়েছে বিজেপির, বারবার তাদের উপর মানে তাদের মামলা দেওয়া হচ্ছে, গাজার মানে গাজার কেস ঠুকে দেওয়া হচ্ছে। এরপরেও কি মানে বিজেপি এই সরকার দিয়ে কিভাবে গঠন এই করবে? দিয়ে এলাকা দখল করতে চায় তৃণমূল। এভাবে আটকানো যাবে না। তৃণমূলকে মনে করাবো 2011-র আগে তৃণমূল ঠিক এই কাণ্ডটাই করেছিল, এই সিপিএম ঠিক এই কাণ্ডটাই করেছিল। তারপরে কি তৃণমূলকে আটকাতে পেরেছে 2011-তে? তাহলে এবারেও চেষ্টা জড়িত করবে, কিন্তু আর করতে পারবে না। মানুষ যখন কল নিয়ে নেয় তখন এটা করা খুব কষ্টকর। সিপিএম থেকে পদত্যাগ দিয়েছেন প্রতীকুর রহমান, আজকে আমতলায় তিনি অভিষেকের সঙ্গে বৈঠকে যাচ্ছেন। আমি বহুদিন আগে ডায়মন্ড হারবারের নির্বাচনের সময় বলেছিলাম যে প্রতিকূল সেটিং এ আছে, আমার সোশ্যাল মিডিয়ায় পোস্টও করা আছে সে ভিডিও। সেই প্রশ্নের উত্তর এখন পাওয়া যাচ্ছে। তার মানে এই যে তৃণমূল থেকে বলা হতো সিপিএম নাকি বিজেপির বি টিম, তাহলে এখানে যেটা স্পষ্ট হয়ে যাচ্ছে আপনি সিপিএম আর দেখবেন তৃণমূলের আপনি সেটিং দেখবেন রয়েছে। যেখানে যেখানে আমাদের ইম্পর্টেন্ট লোকেরা জিততে পারবে,
সেখানে সেখানে সিপিএম খুঁজে খুঁজে হিন্দু লোকেদেরকে ক্যান্ডিডেট করবে। এই যে মুখ্যমন্ত্রী নন্দীগ্রামে ক্যান্ডিডেট হয়েছিলেন, মুখ্যমন্ত্রীকে জেতানোর জন্য সিপিএম ওখানে মীনাক্ষী দেবীকে পাঠিয়েছিলেন যাতে শুভেন্দুদার হিন্দু ভোট কাটা যায়। ফলে বুঝতে হবে যে সিপিএম বেসিক্যালি হচ্ছে ভোট কাটুয়া পার্টিতে এখন পরিণত হয়েছে, তৃণমূলের এজেন্ট। এরা সব মিলিজুলি প্রয়াস, সিপিএম তৃণমূল ভাই ভাই। শুধু আইপ্যাকের মামলা যেটা 18ই ফেব্রুয়ারি শুনানির কথা ছিল সেটা পিছিয়ে হয়েছে 18ই মার্চ। সিপিএম থেকে বলা হচ্ছে যদি সেটিং না থাকতো বিজেপি তৃণমূলে তাহলে বারবার মামলা এভাবে তো ওদের তো সেটিং নেই, বিকাশ বাবুকে পাঠান। হঠাৎ চুপ করে গেছেন কেন বিকাশ বাবু? কোনো মামলা অ্যাপিয়ার করেন না কেন? মামলা করে ফেলেন, তারপর চুপ করে বসে যান কেন? ব্যাটিং করুন, বুঝলেন? আর আপনাকে একটা কথা বলছি শুনুন, এখন অর্ডার হলে পুলিশ সরাসরি তৃণমূলের, আর কদিন পর অর্ডার হবে তখন ইলেকশন কমিশনের, বুঝবেন কি হয় না হয়। এই যে মামলা পিছিয়ে গেল, কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন ইডি এ নিয়ে আর মামলা করতেই চায় না, ওই জন্যই বারবার ডেট পিছোচ্ছে সুপ্রিম কোর্ট। কল্যাণ বন্দ্যোপাধ্যায় যত কম কথা বলেন তত মঙ্গল। নির্বাচনটা হয়ে যাক, তারপর তৃণমূলকে কেমন ছোটাবে দেখবেন। যা করেছে হাইকোর্ট থেকে নিয়ে গিয়ে সুপ্রিম কোর্টে পুরো তৃণমূলকে কেস খাইয়ে দিয়েছে। আগে তো তৃণমূল ডিএম এসপি সব ম্যানেজ করবে ভেবেছিল, এবার তো পুরো চলে গেছে কোর্টের হাতে। কোর্ট তো আর ম্যানেজ করে উঠতে পারছে না, দেখুন না কি হয়। এটি স্যাটেলাইট চ্যানেল খবর করেছে যে তৃণমূল ভোটের আগেই ভোটের রেজাল্ট আউট করেছে, ছক্কা মেরেছে। সেখানে দেখা যাচ্ছে তৃণমূলই জিতছে আসন্ন ভোট নির্বাচনে। আমি স্যাটেলাইট চ্যানেলের নাম করতে চাই না, শুধু এটুকু বলবো যে আহ, কত টাকাতে এটা করলেন, কত পেড নিউজের জন্য এখন ইলেকশন কমিশনের নোটিফিকেশন নেই তাই করছেন। নোটিফিকেশনটা হয়ে গেলে সামলাতে পারবেন না। বিজেপির কার্শিয়াং এর বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা তিনি আর তৃণমূলের তৃণমূলের জন্য বলবো যে ক্ষমতার দম্ভের নিয়ন্ত্রণ করুন। বুদ্ধবাবু একসময় এই ক্ষমতার দম্ভ দেখিয়ে হাওয়া হয়ে গেছিলেন, আপনারাও এবারে হবেন। এই যে বিজেপির বিষ্ণুপ্রসাদ শর্মা বিধায়ক ছিলেন কার্শিয়াং এ, উনি তৃণমূলে যোগ দিয়েছেন। যোগ দিয়েই বলছে বিজেপি থেকে চাপ দেওয়া হতো ধর্মের রাজনীতি করার জন্য, গোর্খাদের জন্য কোনো উন্নয়ন হয়নি, উন্নয়ন করব বলে দিদির লড়াইয়ে সামিল হলাম। ও আগে ওখানে শূন্য পেয়েছে গোটা উত্তরবঙ্গে, এবারে মাইনাসে চলে যাবে তৃণমূল। উত্তরবঙ্গ থেকে 50-55টা সিটে একটা পাক তৃণমূল, তারপর বুঝো। এই যুবসাথী প্রকল্প নিয়ে কুণাল বাবু তিনি বলছেন যে যুবসাথীতে ব্যাপক সাড়া ফেলেছে, সেই জন্য বিজেপির গাত্রদাহ হচ্ছে, তাই তারা আসলে যুব আড্ডা চালু করেছে। কুণাল বাবু হচ্ছে হিংসে হয়েছে। কুণাল বাবু বলছেন যে আমিও তো বেকার ছিলাম, ওই সময় যদি আমার যুবসাথী থাকতো তাহলে আমি মাসে 1,500 পেতাম, তারপরে 40 বছর পরে বেকার। কুণাল বাবু বলছেন আমার সময় কেন ছিল না, তাহলে আমি তখন থেকেই তৃণমূলের সেটিং এ থাকতাম। মন্ত্রী আমার মনে হয় যে কুণাল ঘোষকে এই টাকা অফার করলে উনি নিতেন। উনি সাংবাদিকতার কাজ ছেড়ে দিয়ে এই ভাতা নিতে পছন্দ করতেন। কুণাল বাবু চাইবেন নিজের সন্তান সন্ততির ক্ষেত্রে যে তারা ভাতাজীবী হোক? একবার কুণাল্লাহকে অনুরোধ করবো যে আপনার নিজের বাড়িতে গিয়ে এটা জিজ্ঞেস করবেন, আপনার ভবিষ্যৎ প্রজন্মকে জিজ্ঞেস করবেন যে তারা ভাতাজীবী হতে চায় কিনা। অন্যদিকে মন্ত্রী শশী পাজা এবং চন্দ্রিমা ভট্টাচার্য তিনি বলছেন যে মুখ্যমন্ত্রী যুবদের পালস বুঝতে পেরেছে, সেটা বুস্ট আপ ঠিক, করার জন্য এই ভাতা। ঠিকই বলেছেন, উনি পালস বুঝতে পেরেছেন যে চাকরি নেই, প্রচন্ড বিক্ষোভ হবে, তাই ভাতা দিয়ে কেস সেটিং এর চেষ্টা করছেন। আপনি চিন্তা করবেন না, এই যুবরা আপনার মাথা থেকে ছাতা সরিয়ে নেবে, আর যে খাতা খুলবে সে খাতার যেসব প্রশ্ন থাকবে উত্তর দিতে পারবেন না। এই ভাতার মেয়াদ তো 5 বছর, 5 বছর পর আর তাহলে ধর 5 বছর এটা দিয়ে দিতে পারে না, আর ভাতা দিবে নাকি? নির্বাচন শেষ হয়ে গেলে টাকা দিতে পারবে না, এসব টেম্পোরারি 1 মাসের টাকা দিচ্ছে। আর আমরা তো বলছি অপেক্ষা করুন, মার্চ এপ্রিল মে জুন, জুনের 1 তারিখ থেকে মহিলাদের জন্য আমাদের চালু হবে অন্নপূর্ণা যোজনা, 3,000 টাকা করে। আমরা যুবদের চাকরি দেবো এখানে, ভাতার উপর বেঁচে থাকতে হবে না। একটা ছেলে মাধ্যমিক পাস করার পর ভাতা শুরু হলো, 40 বছর পর্যন্ত ভাতা নিয়ে গেল। 40 বছর যখন শেষ হলো তখন তার চাকরির বয়স চলে গেছে, তারপর সে কি করবে? এতে সই করা মানেই চাকরিকে প্রত্যাখ্যান করা, ভয়ঙ্কর ব্যাপার। অসংখ্য ধন্যবাদ। রেডি হলে বলবো। নমস্কার, আপনাদের সবাইকে আজকের এই বিশেষ সাংবাদিক সম্মেলনে স্বাগত। আজকে দিল্লিতে এমন কিছু ঘটনা ঘটেছে, তার জন্যই আপনাদের মুখোমুখি হতে হচ্ছে এবং আপনাদের মাধ্যমে গোটা দেশের কাছে কিছু বক্তব্য রাখতে হচ্ছে। কংগ্রেস আজকে গোটা দেশটাকেই লজ্জিত করেছে। দিল্লিতে ভারত মণ্ডপমে একটি আন্তর্জাতিক সম্মেলন হচ্ছিল, যেখানে ফ্রান্সের রাষ্ট্রপ্রধান সমেত অনেক বিদেশি রাষ্ট্রপ্রধান ছিলেন
সম্মিলিত জাতিপুঞ্জের সেক্রেটারি জেনারেল ছিলেন, বিভিন্ন বিশ্ববিখ্যাত সংস্থার যারা শীর্ষকর্তা তারা ছিলেন, তার সামনে কিছু কংগ্রেস কর্মী যে অসভ্যতা করেছেন, এবং এটা পরিষ্কার কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের নির্দেশে, কারণ তাদের নির্দেশ ছাড়া কংগ্রেসে কেউ কোনো কাজ করে না। আজকে গায়ের জামা খুলে, টি শার্ট খুলে তার মধ্যে যে অসভ্যতাটা হয়েছে, এটা গোটা জাতিকে তারা লজ্জিত করেছে। ফলে আজকে এর প্রতিবাদ আমরা করছি। ইতিমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু মূল কথা যেভাবে দেশটাকে ছোট করেছেন এই কংগ্রেস কর্মীরা বিদেশিদের সামনে, তার জবাব কিন্তু এই কংগ্রেসকে দিতে হবে, তার জবাব এই রাহুল গান্ধী, সোনিয়া গান্ধীকে দিতে হবে। ক্ষমতায় আসতে না পেরে ওরা গোটা দেশটাকেই বোধহয় লজ্জিত করার সিদ্ধান্ত করে নিয়েছে, আর নিজের জামা খুলে নিজের আসল রূপটা বোধহয় দেখিয়ে দিয়েছে ওরা। ফলে আজকে এর প্রতিবাদ আমরা করছি এবং এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করছি। বাকি কথা বলবেন আমাদের প্রধান মুখপাত্র শ্রী দেবজিৎ সরকার। দেখুন, পুরো বিষয়টা যেটা হয়েছে সেটা 10 নম্বর জনপথের বাড়ি থেকে অর্কেস্ট্রেট হয়েছে। কয়েকজন যদি বিচ্ছিন্নভাবে করতেন তাহলেও সেখানে কিছু বলা যেত। যারা এখনো পর্যন্ত জামা খুলে ওখানে অসভ্যতা করছিলেন ভারত মণ্ডপমে, একটি আন্তর্জাতিক সেমিনারে যেখানে উপস্থিত শুধুমাত্র যশস্বী প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দাস দামোদর দাস মোদী ছিলেন না, এরকম নয়, তার সঙ্গে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, জাতিসংঘের প্রধান অ্যান্টোনিও গুতেরেস, বিশ্ব প্রযুক্তি নেতৃবৃন্দর মধ্যে ছিলেন সুন্দর পিচাই গুগলের, ওপেন এআই এর স্যাম অল্টম্যান, ডিপ মাইন্ডের হেমিস হাসাবিস আর অ্যানথ্রোপিকের দারিও আমেদই, এরা সবাই উপস্থিত ছিলেন। এবং আরও প্রায় 100টিরও বেশি দেশের প্রতিনিধি, 20 জন রাষ্ট্রপ্রধান, বিভিন্ন দেশ থেকে 60 জন মন্ত্রী, 1000-এর বেশি সিইও, গবেষক এবং নীতি নির্ধারক বিভিন্ন রাষ্ট্রের, তারা উপস্থিত ছিলেন। 15,000-এর বেশি মানুষ এখানে রেজিস্ট্রেশন বা নিবন্ধন করেছিলেন, তারা অংশগ্রহণ করছিলেন। আর 100টিরই বেশি সেশন আর প্রদর্শনী পুরো এই এআই এর যে বিষয়টা চলছে তাই নিয়ে হচ্ছে। ওখানে 30টি দেশের 300 প্রদর্শক যারা বিভিন্ন জিনিস নিয়ে এসেছেন, যারা দেখাতে চান, তারা এর মধ্যে ছিলেন। এখনো পর্যন্ত এই লজ্জাস্কর ঘটনার জন্য ওখানে ধরা পড়েছেন যারা, তাদের নাম আমি বলছি। কৃষ্ণ হরি, যুব কংগ্রেসের জাতীয় সম্পাদক। আমি আবারও বলছি, লোকেশ কৃষ্ণ হরি, যুব কংগ্রেসের জাতীয় সম্পাদক। কুন্দন যাদব, বিহার যুব কংগ্রেসের সম্পাদক। অজয় কুমার, উত্তরপ্রদেশ যুব কংগ্রেসের সহসভাপতি। এবং নরসিংহ যাদব, জাতীয় যুব কংগ্রেসের সমন্বয়কারী। এইরকম ভাবে যারা একটা আন্তর্জাতিক জায়গায় দাঁড়িয়ে একটা সেমিনার, এটা কোনো বিজেপির সভা ছিল না, এমনকি এটা শুধুমাত্র কোনো কেন্দ্রীয় সরকারের একক সভা ছিল না। এই প্রেস কনফারেন্স আজকে যেটা আমরা করছি সেটা বিজেপি বনাম কংগ্রেসের কোনো বিষয় নিয়ে প্রেস কনফারেন্স আমরা করছি না। এই প্রেস কনফারেন্স আমরা করছি যারা দেশের অখণ্ডতা এবং দেশের সম্মানকে বিভিন্ন জায়গায় খাটো করতে চান, আন্তর্জাতিক মঞ্চে যারা খাটো করতে চান, তাদের জন্য, তাদের বিরুদ্ধে করছি। এই যে ঘটনা ঘটেছে সেটা রাহুল গান্ধীর বাড়ি থেকে, অর্থাৎ 10 নম্বর জনপদ থেকে হয়েছে। আবারও বলছি, এই ঘটনার সরাসরিভাবে ষড়যন্ত্রে যুক্ত ছিলেন রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী এবং সোনিয়া গান্ধী। এরা সরাসরিভাবে যুক্ত। শুধুমাত্র এই দেশের রাজনীতিতে ক্রমশ অপ্রাসঙ্গিক হয়ে যাওয়া একটি দল, নিজেদের প্রাসঙ্গিকতা ফিরে পেতে, নিজেদেরকে ক্যামেরার সামনে আনতে, মিডিয়ার সামনে আনতে এইরকম একটা ঘটনা ঘটিয়েছে, যা কিনা দেশের সমস্ত সম্মানকে
ধূলিসাৎ করে দেওয়ার জন্য যথেষ্ট। একটি পারিবারিক দল যারা কিনা ৭৭ বছরের কাছাকাছি সময় না হলো ৭০ বছরের পুরো সময়ের মধ্যে ২-৪ বছর বাদ দিয়ে এই দেশকে শাসন করার অধিকার পেয়েছিলেন, অধিকারকে ছিনিয়ে নিয়েছিলেন মানুষকে ভুল বুঝিয়ে, যাদের সময় এই রাজ্যের শুধু নয় ভারত রাষ্ট্রের সমস্ত মানুষ উন্নয়নশীল দেশের মানুষ বলেই শুধু পরিচিত হতেন। এই উন্নয়নশীলতা কোনোদিন উন্নত দেশে গিয়ে পর্যবসিত হতো না যদি এই গান্ধী নেহেরু পরিবারের হাতে আরো কিছুদিন এই রাষ্ট্রের হাল থাকতো। আমরা খুব দুর্ভাগ্যের সঙ্গে এটাও বলছি যে কোনো রাজনৈতিক শালীনতা, কোনো সংসদীয় রীতিনীতি, গণতন্ত্রের কোনো শর্ত কংগ্রেস আজকে মানেনি। যেহেতু বিভিন্ন সংসদের 2 কক্ষেই তাদের সংখ্যা এমন জায়গায় পৌঁছে গেছে, এই মুহূর্তে শুধুমাত্র সংসদীয় নীতিকে মান্যতা দেওয়ার জন্য, সংখ্যার বিচারে নয়, রীতিনীতিকে মান্যতা দেওয়ার জন্য বিরোধী দল হিসেবে তাদের স্বীকৃতি আছে। এই রকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে শুধুমাত্র নিজেদেরকে প্রাসঙ্গিক করার জন্য কিংবা মিডিয়াতে একটা এক্সপোজার পাওয়ার জন্য একটা কংগ্রেসের মতন একটি দলের সর্বভারতীয় নেতৃত্ব, সব থেকে শেষ নেতৃত্ব গান্ধী পরিবার, তারা তাদের বাড়ি থেকে বসে এরকম ষড়যন্ত্রের অলিক কুনাট্য রঙ্গ রচনা করতে পারে, সেই দুর্ঘটনা ঘটাতে পারে, এটা আমাদের ভাবতে কষ্ট হচ্ছে। শুধু নয়, এর জন্য আজকে সারা দেশ লজ্জাবোধ করছে। এই পার্টির এই ধরনের কার্যকলাপের জন্য কংগ্রেস আজকে জনবিচ্ছিন্ন, কংগ্রেসের সঙ্গে কেউ নেই। পশ্চিমবঙ্গ প্রদেশের কংগ্রেস সাইনবোর্ডে পরিণত হয়েছে। একমাত্র বিভিন্ন চ্যানেলে কিছু টক শো এবং মাঝে মাঝে কিছু দুর্ঘটনা, কিছু বক্তব্য ইত্যাদি ছাড়া কংগ্রেসের কোনো নেতা নেত্রীর মুখ এই মুহূর্তে মানুষের কাছে গিয়ে পৌঁছয় না। পশ্চিমবঙ্গের সচ্ছল থেকে প্রান্তিক মানুষ, সমস্ত স্তরের মানুষ কংগ্রেসকে পরিত্যাগ করেছে। সারা ভারতের বিভিন্ন রাজ্যে একই পরিস্থিতি। কংগ্রেস মুক্ত ভারতের সূচনা তো অনেকদিন আগেই হয়ে গিয়েছিল, এখন তার সমাপ্তির পথে প্রায়। আজকের যে ঘটনা সেটাকে আবার আমরা নিন্দা করছি এবং আমরা একটা কথা বলতে চাই যে কোনো মূল্যে ভারতীয় জনতা পার্টি, আমরা যারা মনে করি নেশন ফার্স্ট, আমরা যারা মনে করি আমাদের রাষ্ট্র প্রথম, তারা এই ধরনের জিনিসকে মেনে নেবে না। কংগ্রেস যদি মনে করে তাদের ডিএনএতে থাকা লুম্পেন কালচারের মাধ্যমে সারা পৃথিবীতে ভারতের নামকে ডুবিয়ে দেবে, ভারতের নামে কালিমা লিপ্ত করবে, তাহলে তারা মূর্খের স্বর্গে বাস করছে। কারণ এই মুহূর্তে দেশের প্রধান সেবক হিসেবে দাঁড়িয়ে আছেন নরেন্দ্র দাস দামোদর দাস মোদী। এই মুহূর্তে বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি ভারত রাষ্ট্রের সব থেকে বেশি অংশে মানুষকে সেবার দায়িত্ব পেয়েছেন, কারুর দয়ায় নয়, কারুর অনুকম্পায় নয়, নিজেরা 2 থেকে আমরা আজকে পরপর 3 বার সর্ববৃহৎ দল, সংসদের সব থেকে বেশি সংখ্যায় থাকা সাংসদ, বিভিন্ন রাজ্যের যদি এমএলএদের সংখ্যা হিসেব করা হয় তাহলেও আমরা সব থেকে বড়, এবং সংখ্যার দিক থেকে, সদস্য সংখ্যার দিক থেকে আমরা বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে স্বীকৃত, মান্যতা প্রাপ্ত। আমরা ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ শাখার পক্ষ থেকে আমরা এই ঘটনার তীব্র নিন্দা করছি এবং এই রাজ্যেও ভবিষ্যতে এই ধরনের কোনো ঘটনা ঘটানোর কোনো রকম প্রচেষ্টা হলে তাকে কড়াভাবে দমন করা হবে এবং এছাড়াও রাজনৈতিকভাবেও এর উত্তর আমরা দেব যদি প্রয়োজন পড়ে।